কে দেখে ঠোঁট উল্টিয়ে দিয়ে বলতে শুরু করলো। কিছু না স্যার, এই নতুন মেয়েটি ইউনিভার্সিটিতে আসার পর থেকে একের পর এক ঝামেলা করে যাচ্ছে। ওকে ক্লাস থেকে বের করে দেন আপনি। নীলা অবাক হয়ে এতক্ষণ দেখছিল নিজের অর্থনীতির শিক্ষককে, যার সাথে সে ভার্সিটিতে এসে ঝগড়া করেছিল। সে যে তার শিক্ষক এটা সে কল্পনা করতে পারেনি। কিন্তু তার মানে এই না যে সে ভয় পাবে। ভয় তো তারা পায় যারা ভুল কিছু করে। সে তো কোনো ভুল কিছু করেনি। কিন্তু সে আরেক দফা অবাক হলো লিসার কথা শুনে। সে তো কোনো উল্টাপাল্টা ঝামেলা করেনি। মেহাল লিসাকে যেই না কিছু বলতে যাবে তার আগে নীলা বলে উঠল। স্যার, আমি জানতাম না যে এই কলেজের টিচাররা নিজেদের জন্য পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিজেদের স্টুডেন্টদেরকে রেখে দেয়। আর সেই স্টুডেন্টরা টিচারদের তোতা পাখি হয়ে অন্যদের সাথে ঝগড়া করে। ইউনিভার্সিটিতে আসার পর অনেক নতুন নিয়ম জানতে পারলাম। নীলার কথা শুনে মিহাল কিছুটা অবাক হলো। সে ক্লাসরুমে ঢুকে প্রথম নীলাকে দেখে অনেকটা অবাক হয়েছিল, সঙ্গে রেগে গিয়েছিল। কিন্তু পরক্ষণেই সে নিজেকে বোঝালো যে এটা তার প্রফেশন, আর প্রফেশনে সে ব্যক্তিগত কিছু আনবে না। তাই এমন ভাব ধরলো যে সে নীলাকে চেনে না। কিন্তু এখন নীলার কথা শুনে সে আরেক দফা অবাক হলো। তার জানা মতে ইউনিভার্সিটিতেও এমন কোনো নিয়ম নেই। মেয়েটি কি বলছে এই কথাটি বুঝতে তার কিছুটা সময় লাগলো। আর লিসা তার তো গা জ্বলে উঠল নীলার কথা শুনে। নীলা তাকে ডিরেক্টলি বলছে সে নাকি শিক্ষকদের তোতা পাখি। এত বড় অপমান তার হজম হলো না। সে যেই না কিছু বলতে যাবে অমনি মেহাল বলে উঠল। সাইলেন্ট। আমি কোনো ফালতু কথা শুনতে আসিনি এখানে। অ্যান্ড ইউ। সে লিসার দিকে তাকিয়ে বলতে শুরু করলো। আমি কাকে ক্লাসে রাখবো আর কাকে রাখবো না সেটা তোমাকে বুঝতে হবে না। আমার ক্লাস আমি বুঝে নেব। আর কে ইউনিভার্সিটিতে ঝামেলা করছে আর করছে না সেটা আমরা শিক্ষকরা দেখব, তোমাকে দেখতে হবে না। আর এখানে হচ্ছেটা কি? লিসা হকচকিয়ে গেল এবং কিছুটা ভয় পেল। কারণ মিহাল বরাবরই ক্লাসের ডিসিপ্লিন ঠিক রাখতে পছন্দ করে। আর সেই জায়গায় সে ক্লাসে প্রবেশ করে প্রথমে নীলার বই মাটিতে ছুঁড়ে ফেলেছে। এটা যদি মিহাল জানতে পারে তাহলে নিশ্চিত তাকে এই ক্লাস থেকে বের করে দেবে। তাই সে ভয়ে শুকনো ঢোক গেল। এমন সময় পেছন থেকে কয়েকজন মিলে সমস্ত ঘটনা খুলে বলল। তাদের অনেক আগে থেকে নীল লিসার উপর জেদ ছিল। এই সুযোগে তারা লিসার সত্যটা বলে দিল। সমস্ত ঘটনা শুনে মিহালের জল শক্ত হয়ে গেল। সে বরাবরই বই খাতায় এসবকে প্রচণ্ড সম্মান করে। সে জায়গায় তার স্টুডেন্ট তার ক্লাসের এক মুহূর্তে অন্য আরেক স্টুডেন্টের বই মেঝেতে ছুঁড়ে ফেলেছে। বইটাকে অপমান করা মানে তাকে অপমান করা, এবং যে একবার মিহাল খানকে অপমান করবে তাকে অনেক বড় শাস্তির সম্মুখীন হতে হবে। সে লিসার দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলে উঠল। যার বই তুমি নিচে ফেলেছো তাকে সরি বলো। সবাই অবাক হয়ে গেল, কারণ লিসা কখনই কাউকে সরি বলেনি। মিহাল আবার ধমক দিয়ে উঠতেই লিসা নীলাকে সরি বলল। নীলা জবাবে ইটস ওকে বলল। তখনই মিহাল লিসাকে বলল। আমার ক্লাস থেকে এক্ষুনি বের হয়ে যাও। যে বিদ্যাকে অপমান করে তার কোনো জায়গা নেই আমার ক্লাসে। আগামী 1 সপ্তাহ তুমি আমার ক্লাস থেকে সাসপেন্ডেড। 1 সপ্তাহ পর নিজের গার্ডিয়ান নিয়ে আসবে আমার কাছে, তারপরেই তোমাকে আমার ক্লাস করতে দিব। নাও গেট লস্ট। শেষের কথাটি মিহাল অনেক জোরে চিৎকার করে বলল। লিসার দাঁড়িয়ে না থেকে দৌড় দিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে পড়ল। সবাই চেয়ে রইল লিসার যাওয়ার দিকে, আর নীলা সে চুপচাপ বসে রইল আর মনে মনে বলতে লাগলো। প্যারেলালকে যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ নয়। নীলা খুব মনোযোগ দিয়ে ক্লাস করছে, আর মিহাল নিজের মতো করে পড়াচ্ছে। বরাবরই মিহাল কেবল ক্লাসে এসে পড়িয়ে স্টুডেন্টদের ডাউট সলভ করে, অ্যাসাইনমেন্ট দিয়ে ক্লাস থেকে চলে যায়, অন্য কোনোখানে মন অথবা চোখ দেয় না। কিন্তু আজ না চাইতেও সামনের বেঞ্চে নিজের বইতে মগ্ন থাকা বোরকা হিজাব এবং মাস্ক পরে থাকা মেয়েটির দিকে তার নজর চলে যাচ্ছে। সকালে সে কেবল মেয়েটির চোখে দেখেছিল, কারণ মেয়েটির মাস্ক পরা ছিল, আর কেবল মেয়েটির কণ্ঠ শুনেছে। তাছাড়া আর কিছুই জানা নেই তার এই মেয়েটির সম্পর্কে। অবশ্য জানতে তার 1 সেকেন্ডও সময় বেশি লাগবে না। মন বলছে এই মেয়েটির সম্পর্কে জানতে, কিন্তু ইগো এবং মস্তিষ্ক বলছে এই মেয়েটি তেমন ইম্পর্টেন্ট না। তার জন্য এই মেয়েটির সম্পর্কে কিচ্ছু না জানলেও চলবে। সে এখন মন এবং মস্তিষ্কের সিদ্ধান্তের মাঝখানে বন্দী আছে। তবুও বরাবরই পড়ানোর মাঝে মাঝে মেয়েটির চোখের দিকে নজর চলে যাচ্ছে, এবং নিজের এহেন কাজে সে নিজেই বিরক্ত বোধ করছে। তার সাথে কখনো এমন কিছুই ঘটেনি। যতটা নিজের উপর বিরক্ত বোধ করছে তার থেকে বেশি মেয়েটির উপর বিরক্ত বোধ করছে।
মেয়েটি এমন ভাব নিয়ে বসে আছে যেন মেয়েটি তাকে চেনে না এবং সকালে কিছুই ঘটেনি তাদের মাঝে, অথচ এমন কাজ করেছে যা আজ পর্যন্ত কেউ করার সাহস পায়নি একজন বাদে, আর তার সেই ছোট্ট নীলাঞ্জনা যে একবার তার প্যান্ট ভিজিয়ে দিয়েছিল। যখন মিহাল তার ছোট্ট নীলাঞ্জনাকে প্রথমবার দেখেছিল তখন নিষ্পাপ শিশু বাচ্চাটি তার প্যান্ট ভিজিয়ে দিয়েছিল। সেই ঘটনাটি আজ থেকে 21 বছর আগের, অথচ 21 বছর পর এক মেয়ে এসে আবার তার প্যান্ট ভিজিয়ে দিল। যে কাজ একবার তার নীলাঞ্জনা করে ফেলেছিল সেই কাজ দ্বিতীয়বারের জন্য অন্য কেউ করেছে, এটা ঠিক পছন্দ হলো না মিহাল নিজের মাথা নেড়ে সকল চিন্তাভাবনা দূর করলো, কারণ সে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হতে পারবে না। তার একটাই লক্ষ্য, সেটা হলো প্রতিশোধ। মনভি ইউনিভার্সিটির চারদিক তন্ন তন্ন করে খুঁজেছে সেই মেয়েটিকে যাকে সকালে এক নজর দেখেছিল। মনে পড়ে গেল সকালের ঘটনাটা। সে মিহালের সাথে ক্যান্টিনে বসেছিল, তখন দুটি মেয়ে এসে একসাথে ক্যান্টিনে প্রবেশ করলো। দুজনেই বোরকা হিজাব এবং মাস্ক পরেছিল। সবার থেকে ভিন্ন ছিল বলে প্রথমেই মনভির দৃষ্টি চলে গেল মেয়ে দুটির দিকে। দুটি মেয়ের মধ্যে একজন লাইট পিঙ্ক রঙের বোরকা পরেছিল, হিজাবও একই রঙের। চোখটা টানা টানা, মনভি না চাইতেও বারবার মেয়েটির দিকে তাকাচ্ছে। হঠাৎ মনভি থমকে গেল যখন মেয়েটি নিজের মাস্ক খুলে বোতল দিয়ে পানি পান করতে লাগলো। গোলগাল চেহারা, গায়ের রং উজ্জ্বল, গালে আছে জন্মদাগ যা মনভির নজর কাড়ার জন্য যথেষ্ট ছিল। হঠাৎ পাশের মেয়েটি বলে উঠল, ইকরা। নামটি শুনে মনভি বাস্তবে ফিরে এলো। আবার একই নামে শুনল সে। ইকরা, সে বুঝতে পারছে না আদৌ কি সেই নামটি শুনেছে নাকি এটা তার কল্পনা। নীলা ক্লাস থেকে বের হলো এবং ইকরার ক্লাস যেখানে সেখান থেকে ইকরাকে বের হতে দেখলো। তখন ইকরাও ক্লাস শেষ করে সেও ক্লাস থেকে বের হলো। নীলা ইকরাকে ক্লাস থেকে বের হতে দেখে ইকরার নাম ধরে দূর থেকে ডাক দিল, আর তাই মনভি ডাকটি শুনতে পেল। সে করিডোরের মাঝখানে ছিল। সামনে থেকে দেখলো সে যাকে এতক্ষণ ধরে তন্ন তন্ন করে খুঁজছিল সে মেয়েটি হেঁটে আসছে। মনভির পা সেখানেই থেমে গেল। মেয়েটির চোখ আরও স্পষ্ট হলো। এতক্ষণ দূরে ছিল বিধায় চোখ ছোট ছোট দেখা যাচ্ছিল, কিন্তু মেয়েটি যত কাছে হেঁটে আসছে বা আসতে লাগলো তত যেন মনভির বুক ধুক 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 করতে লাগলো। সে নিজে একজন ডাক্তার, কিন্তু এখন তার মনে হচ্ছে তার নিজেরই কোনো এক ডাক্তারের প্রয়োজন। ইকরা একদম তার কাছে চলে এলো। মনভি এক নজরে তাকিয়ে রইল তার দিকে। ইকরা যেই না তার পাশ কাটিয়ে সামনে যাওয়ার জন্য অগ্রসর হলো তখনই সে নরম সুরে বলল, ওয়েট। ইকরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। মেয়েটা নীলার মতো না এত প্রতিবাদী আর না এত সাহসী। সে কিছুটা ভীত প্রকৃতির বটে, কিন্তু তবু নিজের ভয় প্রকাশ না করে স্বাভাবিক কণ্ঠে তাকে যেই পুরুষটি ডেকেছে সেই পুরুষটির দিকে তাকিয়ে বলল, ইয়েস। মনভির গায়ের লোম দাঁড়িয়ে গেল নিজের পাশে থাকা মেয়েটির নরম কণ্ঠ শুনে। এই মুহূর্তেই তার মনে হলো যদি এই মেয়েটি একবার তাকে অনুমতি দেয় তাহলে সে আজীবন এই মেয়েটির কণ্ঠ শুনে নিজের জীবন পার করে দিতে পারবে। সে মেয়েটির চেহারা দেখার জন্য দু কদম পিছিয়ে গেল। এখন তারা দুজন একে অপরের সামনে দাঁড়িয়ে আছে। মনভির হাইট হবে 6 ফুট, আর তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির হাইট হবে 5 ফুট 4 কি 5। মেয়েটির হাইট দেখে মনভি মুচকি হাসলো এবং মনে মনে বলল, তার মানে আমাদের ভালোই বানাবে। ইকরা বেশ হাঁসফাঁস করতে লাগলো। একেই তো অচেনা পরিবেশ, তার উপর আবার অচেনা মানুষ, আবার তাকে ডেকেছে অথচ কিছুই বলছে না। সে কিছুটা ভয় পাচ্ছে মনে মনে, কিন্তু কিছু প্রকাশ করলো না। অন্যদিকে নীলা নিজের ক্লাসরুমের বাহিরে দাঁড়িয়ে দূর থেকে সবটা দেখছে, আর ক্লাসরুমের ভেতর থেকে মিহাল নীলাকে দেখছে। নীলা দূর থেকে দাঁড়িয়ে ইকরাকে দেখেই বুঝতে পারছে কিছু একটা হয়েছে, তাই কিছু না ভেবে ইকরার কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। আর মিহাল যখন দেখলো নীলা তার চোখে আড়াল হয়ে যাচ্ছে, সেও নিজের ক্লাসরুম থেকে বের হয়ে এলো। সে ভেবেছিল ক্লাস শেষ হলে মেয়েটির সাথে সে নিজের বোঝাপড়াটা মিটিয়ে নিবে, কিন্তু তা করার আগেই মেয়েটি চলে যেতে লাগলো। তাই সেও মেয়েটির পেছন পেছন হাঁটতে লাগলো। নিজের সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি এখনো কিছু বলছে না দেখে ইকরা বেশ বিরক্ত বোধ করলো। মুখ দিয়ে চশ জাতীয় শব্দ উচ্চারণ করে ইংরেজিতে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে? মনভি নিজের হুঁশে ফিরে এলো। সে মুখ দিয়ে কিছু বলতে চাইলো, কিন্তু গলা দিয়ে তার কোনো শব্দ বের হচ্ছে না। আমতামতা করে বলতে লাগলো, আই মিন, অ্যাকচুয়ালি
নিজের সামনে দাঁড়িয়ে থাকা যুবকটিকে এমনভাবে তোতলাতে দেখে ইকরার বেশ বিব্রতবোধ পরিস্থিতিতে পড়ল। ততক্ষণে নীলাও সেখানে এসে পড়েছে। নীলা কাছে আসতে ইকরা কিছুটা সাহস পেল। নীলা ইকরার হাত ধরে মনভির সামনে দাঁড়ালো। তাদের দুজনের সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি এখনো তোতলাচ্ছে। নীলা যুবকটিকে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল। তার কাছে মনে হলো না যুবকটির কোনো খারাপ উদ্দেশ্য আছে, কিন্তু যুবকটার মনে কি আছে এটাও সে ঠিক বুঝতে পারছে না। মিহাল দূর থেকে দেখে চিনতে পারল এটা মনভি, কিন্তু সে এটা বুঝতে পারল না যে মনভি ওই মেয়েটার সাথে কি কথা বলছে। সে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো তাদের দিকে। মনভি আবার বলতে শুরু করলো, অ্যাকচুয়ালি আই নো, আই মিন ইউ আর নো, আই অ্যাম। বলতে বলতে আবার থেমে গেল। কখনোই তার সাথে এমন হয়নি, আজ প্রথম এমন হচ্ছে। নিজের উপর নিজে ভীষণ রাগ উঠছে, ইচ্ছে করছে পাশে দেওয়ালে নিজের মাথাটা ফাটাতে। নীলারিকরা একবার সামনে দাঁড়ানো যুবকটির দিকে তাকালো, তো আরেকবার একে অপরের দিকে তাকালো। তারপর হঠাৎ গ্রাউন্ড থেকে মাইকের শব্দ এলো। বড় মাঠের ফাঁকা স্থানের অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা করা আছে। এখানে বেশ জরুরি ঘোষণাগুলো অ্যানাউন্সমেন্ট করা হয়, যাতে সকল স্টুডেন্ট যেখানে থাকুক না কেন সেখান থেকে শুনতে পারে। মাইকের শব্দ শুনে সবাই সেখানে তাকালো। নীলা ইকরার হাত ধরে দৌড় লাগালো সেই দিকে। মনভি তাদের যাওয়ার দিকে চেয়ে রইল। ততক্ষণে মিহান মনভির কাছে চলে এলো। এসেই মনভির পিঠে কিট বসিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, আমতা আমতা করি, কোনো কথা পেলাম না, আবার কথা বলবো? মনভি হকচকিয়ে উঠল এবং মনে মনে বলল, কিন্তু মুখ দিয়ে কিছু বলল না, কারণ সে প্রকাশ করতে চায় না যে সে কোনো মেয়ের প্রতি দুর্বল হতে চলেছে। তারপর ভাব নিয়ে বলল, আসলে মেয়েটা এসে আমাকে বললো আমি নাকি দেখতে খুব হ্যান্ডসাম। আমাকে দেখে তার এই ইউনিভার্সিটির স্টুডেন্ট ভেবেছিল। আমার বয়স বুঝতে পারেনি। আমাকে তো এখনো ইয়াং লাগে, তাই এটা স্বাভাবিক। যখন বললাম আমি স্টুডেন্ট না, আমি একজন ডক্টর, তখন তো অনেক অবাক হয়ে গেল। তারপর টুকিটাকি কথা বলে তারা চলে গেল। মেহালে ঠিক হজম হলো না মনভির কথা। সে খুব ভালো করে তার বন্ধুকে জেনে, আর একটু আগেও মেয়েটিকে সে ক্লাসরুমে দেখেছে। বয়স তো তার কম হলো না। সে খুব ভালো করেই মানুষ চিনতে পারে। এই মেয়েটি যে এমন কথা বলতে পারে না, এটা সে খুব ভালো করেই জানে। কিন্তু যেহেতু এখানে উপস্থিত ছিল না, তাই এ বিষয়টি আর ঘাটালো না। তারাও এগিয়ে গেল অ্যানাউন্সমেন্ট শুনতে। মাঠে প্রচণ্ড ভিড় জমেছে। এখানে সিনিয়র জুনিয়র সকল স্টুডেন্ট উপস্থিত। টিচাররা সবাই যেখানে অ্যানাউন্সমেন্ট করে সেই স্টেজে দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল সকলের উদ্দেশ্যে বলতে লাগলো, এই ইউনিভার্সিটিতে অ্যানুয়াল ফাংশন অনুষ্ঠান হবে। অনুষ্ঠানটি আরও আগেই হয়, কিন্তু কোনো কারণে অনুষ্ঠানটি এখনো পর্যন্ত হয়নি। যেহেতু স্কলারশিপ নিয়ে বাইরে থেকে অনেক স্টুডেন্ট এসেছে আমাদের এই ইউনিভার্সিটিতে, তাই ভাবলাম সবাইকে নিয়েই অনুষ্ঠানটি করি। তোমরা নিজেরা নিজেদের মতো ড্রেসের থিম চুজ করে পরবে, কিন্তু হ্যাঁ, যার ড্রেস একদম আইকনিক হবে তাকে আমাদের ইউনিভার্সিটির তরফ থেকে সারপ্রাইজ গিফট দেওয়া হবে। তাই সবাই সবার বেস্ট ট্রাই করবে। আর যারা কোনো কারিকুলামে অংশগ্রহণ করতে আগ্রহী, সিনিয়র এবং টিচারদের সাথে যোগাযোগ করবে। ধন্যবাদ সবাইকে। কথাগুলো বলে প্রিন্সিপাল স্টেজ থেকে নেমে গেল। সঙ্গে সঙ্গেই মাঠে হট্টগোল শোনা গেল। সকল স্টুডেন্টরা খুশিতে আত্মহারা। যারা পুরাতন তারা খুশি হয়েছে, কারণ তাদের ইউনিভার্সিটিতে আবার একটা অনুষ্ঠান হবে। তারা এখানকার অনুষ্ঠান সম্পর্কে পরিচিত, তাই তারা জানে এখানে অনুষ্ঠান হলে কেমন হতে পারে। আর যারা নতুন এসেছে তারা আগ্রহী এই ইউনিভার্সিটির অনুষ্ঠান দেখার জন্য। সবাই নিজের মতো গ্রুপ করে ড্রেস কোড ভাবতে লাগলো। লিসা এই অ্যানাউন্সমেন্ট হবে আগে থেকেই জানতো, কারণ গত রাতে তাকে তার বাবা বলেছিল। অনেক আগেই নিজে কি পড়বে ভেবে রেখেছিল। এখন শুধু নিজের দলবল নিয়ে বাকিদেরকে শাসানো বাকি, যাতে কেউ তার মতো ড্রেস না পরে এবং সে এই সারপ্রাইজ গিফট পেয়ে যায় আর তার প্রিয় ক্রাশ টিচারকে ইমপ্রেস করতে পারে। নীলারিকরা নিজেদের অ্যাপার্টমেন্টে ফিরে এলো। দুজন নিজ নিজ রুমে চলে গেল। রুমে গিয়ে যার যার পরিবারের সাথে ফোনে কথা বলল এবং তারপর ফ্রেশ হয়ে খাবার রান্না করতে চলে গেল। এটা না নিজের দেশ আর না নিজের বাড়ি যে কেউ মুখের সামনে এসে খাবার তুলে দেবে। এখানে নিজের কাজ নিজেরই করতে হয়। সারাদিন অপরিচিত মানুষদের ভিড়ে থেকে মানিয়ে নিতে হয়, আবার বাড়ি ফিরে নিজেকে নিজেরই সামলাতে হয়।
খুব কম মানুষ বিদেশে এসে টিকতে পারে, সবাই সব জায়গায় সবভাবে সামলাতে পারে না। নীলা আর ইকরা মিলে রান্না করতে লাগলো। ভাত বসিয়েছে, ইকরা পেঁয়াজ আলু কাটছে, আর নীলা ডাল বসিয়েছে। এতেই তাদের সুন্দর হয়ে যাবে। ইকরা নিজের কাজ করতে করতে বলল, তুই কি সত্যি চিতই পিঠার ব্যবসা করবি? নীলা মুচকি হেসে বলল। করলে মন্দ কোথায়? ইকরা আমতা আমতা করে বলল, না মানে লোকে কি বলবে? আর বাংলাদেশের কেউ শুনলে তো হাসাহাসি করবে, বিশেষ করে আরশি আর ইরফান ভাইয়া। নীলা হাসলো, তারপর মোহমুক্ত ভঙ্গিতে বলল, শোন, যাদের মেন্টালিটি খুব চিফ তারাই এই কাজকে ছোট ভাববে, কিন্তু কোনো কাজই ছোট না। এখন আমাদের বাংলাদেশে এই পিঠার প্রচলন বেশি। সেখানে গরিবরা রাস্তায় চুলা নিয়ে বসে পিঠা বানিয়ে রোজগার করছে, তাই এই কাজ সবার কাছে ছোট লোকের মনে হয়। অথচ এই ছোট লোকেদের হাত দিয়ে বানানো পিঠা খেতে কোনো সমস্যা নেই, কিন্তু এখন যদি কোনো ভালো রেস্টুরেন্টে এই পিঠা বানানো হতো তাহলে সেটি ফ্যান্সি খাবার হতো, সবাই সে কাজকে অ্যাপ্রিসিয়েট করত। আসলেই সমস্যা কাজে না, সমস্যা হলো মানুষের মস্তিষ্কে। উদাহরণস্বরূপ দেখ, ইদানিং একটা আপুর ভিডিও খুব ভাইরাল হচ্ছে, ফেসবুকে গেলেই তাকে দেখা যায়। মিম আপু, সে এখন নিজের বিজনেস নিয়ে বসেছে, কিন্তু এক লাফে কি সে এত দূরে পৌঁছে গিয়েছে? কখনোই না। সেও তো প্রথমে রাস্তায় খাবার নিয়ে নেমে বিক্রি করে তারপর এই পর্যন্ত আসতে পেরেছে। তোর কি মনে হয় সে কখনো কারোর কথা শুনিনি? অবশ্যই শুনেছে, কিন্তু সে কাউকে পরোয়া না করে নিজের মতো এগিয়ে গিয়েছে। নীলা একটু থেমে আবার বলতে লাগলো, আচ্ছা, আরেকটি উদাহরণ দেখাই। কলেজ ইউনিভার্সিটিতে শীতকাল হলেই পিঠা উৎসব হয়। একটা কথা মাথায় রাখবি কিনা, আমরা যেই সমাজে বসবাস করি সেখানে কিন্তু স্টুডেন্টরাই পিঠা বানিয়ে স্টল নিয়ে বসে। সেটার মাধ্যমেই কিন্তু একটা শিক্ষা পাওয়া যায় যে কোনো কাজই ছোট না। এইটার মাধ্যমে রোজগার করা যায়, কিন্তু সেসব বিষয় নিয়ে কেউ ভাবেই না কখনো। নিজেদের মতো আনন্দ ফুর্তি করে জিনিসগুলোকে সবাই উপেক্ষা করে চলে। একটা কথা বলি, শুনতে খারাপ লাগলেও কিছু করার নেই, কিন্তু আমরা যেই সমাজে বসবাস করি সেইটা হিজড়া মার্কা সমাজ। হিজড়ার সাথে তুলনা করলেও হিজড়াদের অপমান করা হবে। অনেক সময় অনেক হিজড়াদের মানসিকতা ভালো পাওয়া যাবে, কিন্তু সমাজে বসবাসরত কিছু মানুষের মানসিকতা অনেক ছোট থাকবে। তাই মানুষের কথায় কান না দিয়ে নিজের মতো এগিয়ে যেতে হবে এবং নিজের যোগ্যতায় কিছু করতে হবে। একটা কথা তো শুনেছিস অবশ্যই, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। ব্যর্থতাই সাফল্যের স্তম্ভ। তাই কে কি বলবে, কে কি ভাববে, এটা ভাবলে কখনোই নিজে খুশি থাকতে পারবো না। আর আমার কাছে নিজেকে খুশি থাকা সব থেকে বেশি ম্যাটার করে। অন্যের টাকার আশায় চাকরি না করে নিজ যোগ্যতায় কিছু করব। 10 টাকার জায়গায় 5 টাকা কামাবো, এটাই আমার চলবে। কিন্তু তবু ছোট মস্তিষ্ক বহনকারী মানুষদের কথা শুনে পিছুপা হব না। নীলা মির্জা একবার যা সিদ্ধান্ত নেয় সেখান থেকে পিছুপা হয় না। আমার কাছে মোটামুটি অনেক টাকা জমানো আছে, সেই দিয়েই বিজনেস শুরু করতে পারবো। আশা করি তুই আছিস আমার সাথে। ইকরা এতক্ষণ যাবৎ মুগ্ধ হয়ে নীলার কথাগুলো শুনছিল। সে কখনো এভাবে ভেবে দেখেনি। সে নীলার চোখে চোখ রেখে ঠোঁটে হাসি ফুটিয়ে ভরসা দিয়ে বলল, আই এম অলওয়েজ উইথ ইউ। মিহান নিজের রুমে বসে আছে, সামনে স্কেচবুক এবং হাতে তার ড্র পেন। আজ সকালে নাম না জানা সে মেয়েটির চোখ আঁকল সে মাত্র। সে নিজেও জানে না কেন এই কাজটি করেছে, কিন্তু ইচ্ছে করলো তাই এ কাজটি করে ফেল। মেয়েটির উপর তার রাগ ওঠার কথা, কিন্তু আশ্চর্যজনকভাবে তার তেমনভাবে কোনো প্রকার রাগ উঠছে না। বরং বাড়ি ফিরেই চেঞ্জ না করে আগে চোখের ছবি আঁকতে বসে পড়ল এবং মেয়েটির চোখ যেরকম হুবহু সেরকম ছবি আঁকতে সফল হলো। খুব বেশি তো দেখেনি এই মেয়েটিকে, আজকেই তো দেখলো, তবু এত পারফেক্ট আঁকতে পারবে সে ভাবতে পারেনি। চোখের ছবিটি দেখে গভীর দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, আসলেই কি আমি এত ভালো ছবি আঁকতে পারি, পরক্ষণে আবার আনমনে বলে উঠল, নাকি এই চোখের মালিক আসলেই এমন পারফেক্ট চোখের অধিকারী? তার মা নিচে বাংলা গান শুনছিল। তার দরজা খোলা থাকার কারণে সেখান থেকে গানের লাইনগুলো ভেসে আসলো। মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে
বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশে হারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশে হারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি